হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। খুব সুন্দরভাবে তোমাদের পড়াশোনা এগোচ্ছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, লেকচার্স এবং তোমাদের হোমওয়ার্ক, এই দুটো বিষয় যদি একসঙ্গে মেশে তবেই কিন্তু পড়াশোনাটা কার্যকরী হবে। আশা করব তোমরা এসব নিয়ে অলরেডি ভেবেছো এবং তোমাদের ম্যাচুরিটি অনেকটাই, তোমরা ক্লাস 12, অতএব আমার কিছু বলার নেই। কীভাবে তোমরা প্রিপেয়ার হবে, অনেকগুলো ধাপ তোমরা পেরিয়ে এসছো, অনেকগুলো পরীক্ষা তোমরা দিয়েছো, তোমরা কীভাবে প্রিপেয়ার হবে সে সম্পর্কে তোমাদের অনেক ভালো জ্ঞান রয়েছে বলে আমি আশা করছি। এখন চলা যাক আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা ধারক ও ধারকত্বের প্রাথমিক ধারণা পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে একটা পরিবাহী, সে যে কোনো শেপের হোক না কেন, একটা পরিবাহী আধান গ্রহণ করতে পারে। আধান গ্রহণ করলে তার আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভবেরও বৃদ্ধি ঘটে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে যেটা ফিক্সড, সেটা হলো পরিবাহীর জ্যামিতিক আকার আর মাধ্যমের প্রকৃতি। পরিবাহীর জ্যামিতিক আকার, মাধ্যমের প্রকৃতি এবং অন্য একটি পরিবাহীর উপস্থিতি, এই বিষয়গুলোর উপর নির্ভর করে যে রাশি, সেই রাশিটা হলো এই দুটো রাশির অনুপাত। সেই রাশির মান কিন্তু একটা পরিবাহীর ক্ষেত্রে নির্দিষ্ট থাকে। তাকেই আমরা বলেছি ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। অর্থাৎ একটা পরিবাহীর আধান কত বা বিভব কত, তার উপর পরিবাহীর ধারকত্ব নির্ভর করে না। কিন্তু ধারকত্বের উপর নির্ভর করে এটা কত বাড়লে এটা কত বাড়বে, অর্থাৎ আধান কত বাড়লে বিভব কত বাড়বে, সেটা ডিপেন্ড করে ওই পরিবাহীর ধারকত্বের উপর। এবার ধারকত্ব যখন আমরা বলেছি, তখন আমরা প্রাথমিকভাবে আমরা একটা পরিবাহীর কথা বলেছি। ধরা যাক আমরা একটা গোলীয় পরিবাহীর কথা বলেছি, কিন্তু এই গোলীয় পরিবাহীর মধ্যে যে আধান আমরা দিচ্ছি, সেই আধানের ডিসচার্জ হয়ে যেতে পারে, করোনা ডিসচার্জ বলছে যাকে, বা অন্য কোনো কারণে তার আধান ক্ষয়ে যেতে পারে। অথবা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ওখানে অল্প আধান দিলে তার বিভব তত্তর করে এগিয়ে বেড়ে যাচ্ছে। এরকম ক্ষেত্রে সেটাকে কিন্তু ধারক বলা যায় না। আমরা ধারকের কনসেপ্ট করার জন্য, ধারক ফিল করার জন্য আমরা প্রথমে পরিবাহী দিয়ে সেটাকে বুঝেছি, কিন্তু প্রকৃতপক্ষে এটাকে তো ধারক বলা যায় না। যেমন করে দেখো, আমরা জলের ক্ষেত্রে দেখেছিলাম একটা থালায় যদি জল রাখা যায় তাও কিন্তু কিছু পরিমাণ জল থাকবে, একটা গ্লাসের মধ্যেও কিছু পরিমাণ জল থাকবে, আর একটা 1000 লিটার ট্যাঙ্কির ভিতরেও কিছু পরিমাণ জল থাকবে। এদের মধ্যে তফাৎ কোথায় না, ট্যাঙ্কিটা জল রাখার জন্য ব্যবহার করা হয়েছে, থালাটা কিন্তু জল রাখার জন্য ব্যবহার করা হয়নি। অর্থাৎ থালায় কিছু পরিমাণ জল থাকতে পারে, যেমন করে এই পরিবাহীর মধ্যে কিছু পরিমাণ আধান থাকতে পারে, কিন্তু দিস ইজ নট ক্যাপাসিটর। যেটা তৈরি করা হয়েছে জল রাখার জন্য সেটাকে বলা হয় ট্যাঙ্কি। আর চার্জ ধরে রাখার জন্য ইন দ্য ফর্ম অফ এনার্জিকে স্টোর করার জন্য বা চার্জকে স্টোর করার জন্য যেটা তৈরি করা হয়েছে সেটা হলো ধারক। সেই ধারকের ধারকত্ব হলো সি দিয়ে আমরা ধারকত্বকে প্রকাশ করি। এবং একটা ধারকের যে সিম্বল, সেই সিম্বল হয় এরকম দুটো প্যারালাল লাইন, তার সঙ্গে এইরকম দুটো তার জোড়া। এইরকম সিম্বল হয়, অনেক সময় এটা বাঁকানো থাকে। তার কারণ কি না, আমরা ব্যাটারির সিম্বল এরকম ব্যবহার করে থাকি। ঋণাত্মক মেরুটা নেগেটিভ, এই চিহ্ন বড়, এবং ধনাত্মক মেরু বা পজিটিভ মেরু যে চিহ্নটা সেটা একটু লম্বা হয়। এটা হলো ব্যাটারির চিহ্ন বা সোর্সের চিহ্ন বা উৎসের চিহ্ন।
কিন্তু আমরা যখন ধারকত্ব বলবো তখন আমরা তো এইরকম কিছু একটা দেখাই না, একটা পরিবাহীর ধারক মানে এরকম কিছু একটা তো দেখিয়ে দিলে হতো, কিন্তু এটাকে তো আর প্রকৃতপক্ষে ধারক বলা যায় না। ধারক বলতে গেলে আমাকে কি করতে হবে না, একটা পরিবাহী থাকবে, সেই পরিবাহীর কাছে অন্য একটা পরিবাহী থাকবে যেটাকে আমরা ভূসংযুক্ত করে রাখবো। তাহলে এরও ধারণ ক্ষমতা রয়েছে, এরও ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু একে বানানো হয়েছে আধানটা ধরে রাখার জন্য। একে কিন্তু আধানটা ধরে রাখার জন্য বানানো হয়নি, যেমন করে আমি থালার ক্ষেত্রে এবং ট্যাঙ্কির ক্ষেত্রে বুঝিয়েছি যে থালাটা ব্যবহার করা হয় অন্য কাজে, জল রাখার জন্য ব্যবহার করা হয় না, কিন্তু ট্যাঙ্কি জল রাখার জন্য ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছো যে একটা পরিবাহীর ধারণ ক্ষমতা রয়েছে, কিন্তু সেই পরিবাহীকে আমি যখন বিশেষভাবে তৈরি করছি, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমি পরিবাহীকে তৈরি করছি, তখন তাকে আমরা বলছি ধারক, ক্যাপাসিটর বা কন্ডেন্সার, তাকে আমরা বলছি ধারক। আর ধারকের চিহ্ন হলো এইরকম। আগের দিন আমরা বলেছিলাম একটা ধারককে কিভাবে জোড়া হয়। আগের দিন আমরা দেখিয়েছি যে একটা ইলেকট্রিক সার্কিটে যখন আমরা একটা ব্যাটারি এবং একটা রোধ, তার সঙ্গে সব সময় একটা চাবি থাকে, সুইচ যেটাকে আমরা বলি বিজ্ঞানের ভাষায়, ফিজিক্সের সার্কিটে আমরা সেটাকে চাবি বলি, রোধ থাকে, আর এইরকম করে ক্যাপাসিটর। এটা হলো ব্যাটারির চিহ্ন, এটা হলো ক্যাপাসিটরের চিহ্ন, আর এটা হলো রেজিস্ট্যান্সের চিহ্ন। এইভাবে যে জুড়ি, এই জোড়াটা হচ্ছে দেখো একটা ক্যাপাসিটর থেকে দুটো তার বেরিয়ে আসে, সেই দুটো তার হলো এই দুটো তার, এই যে দুটো বেরিয়ে আসছে এটা হলো সেই দুটো তার। বিভিন্ন সাইজের ক্যাপাসিটর, বিভিন্ন রকম ক্যাপাসিটর হয়, আগের দিন তোমরা দেখেছো, ভালোভাবে সেটা ফিল করেছো। এখন আমি বলতে যাচ্ছি যে এই ক্যাপাসিটরটা এরকমভাবে আঁকা হয় কেন না, ক্যাপাসিটরের জ্যামিতিক আকৃতি আমি কি বলেছি না, দেখো একটা ক্যাপাসিটরের তল যত চ্যাপ্টা হবে, ধরো এইরকম একটা তার আছে আর এরকম একটা পাত আছে, এদের মধ্যে আধান ধারণ ক্ষমতা নিশ্চয়ই এর বেশি হবে, এর কম হবে। তার জন্য জ্যামিতিক আকৃতির একটা বিষয় রয়েছে। আর দেখো এর কাছাকাছি যদি বায়ু থাকে, তার জন্য ওর আধান ধারণ ক্ষমতা যা হবে, অন্য পরাবৈদ্যুতিক মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম কি কি তোমরা আগে আলোচনায় পেয়েছো, সেখানে তুমি দেখেছো যে কাঁচ, কাঠ, আরও অনেক অনেক পদার্থ যেগুলোকে আমরা পরাবৈদ্যুতিক পদার্থ হিসাবে ব্যবহার করি। সমস্ত পদার্থের কিন্তু পরাবৈদ্যুতিক ধর্ম রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যদি বায়ু থাকে, তার জন্য এর ধারণ ক্ষমতা বা ধারকত্ব একরকম হবে, অন্য মাধ্যম যদি থাকে তার জন্য এর ধারণ ক্ষমতা আর একরকম হবে। এছাড়া লাস্ট যেটা, সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে অন্য একটি পরিবাহীর উপস্থিতি। দেখো এখানে আমি যদি একে আধানে আহিত করি, এর একটা বিভব থাকবে, আর সঙ্গে সঙ্গে এখানে আবেশের জন্য এর মধ্যে একটা আধান আবিষ্ট হবে, তার কারণে এই আধানের কারণে এইখানে বিভবের মান কমে যাবে, অর্থাৎ অনেকটাই কমে যাবে। শুধু কমে যাওয়া নয়, অনেকটাই কমে যাবে। আর বিভব যদি কমে যায়, বুঝতেই পারছো এখানে এর কার্যকর যে ক্যাপাসিটি সেটা বেড়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে একটা ক্যাপাসিটার তৈরি করা হয়েছে। একটা কন্ডাক্টরকে ক্যাপাসিটার বলা যায়, কিন্তু তার ধারণ ক্ষমতা খুবই কম। এইভাবে স্পেশালি কন্ডাক্টরকে কাজে লাগিয়ে আমরা যে যন্ত্রটা তৈরি করি, যার মধ্যে আমরা চার্জ স্টোর করি এবং সেটা ইন দ্য ফর্ম অফ এনার্জি, সেটাকেই আমরা বলি ক্যাপাসিটার। এখন আমরা প্রথমে যে ক্যাপাসিটরটার কথা আলোচনা করেছিলাম, এটা গোলীয় পরিবাহী, এটা কিন্তু প্রকৃত ক্যাপাসিটর নয়। এই গোলীয় পরিবাহীর ক্ষেত্রে আমরা যা যা পেয়েছিলাম লিখে ফেলব। এখানে এর ব্যাসার্ধ আর, আর এখানে যদি কিউ আধান দেওয়া হয়, এর বিভব হয় Q/4πε0r, এটা হলো এসআই পদ্ধতিতে।
সিজিএস পদ্ধতিতে বিভব হয় জাস্ট কিউ বাই আর, ঠিক কিনা? হ্যাঁ, এইটাকে আমি যদি সি পেতে চাই কিউ বাই ভি করতে হবে। অর্থাৎ একটা ধারকের ধারকত্ব কত ইলেকট্রিক, আমি তো জলের মতো আমি দেখতে পাচ্ছি না যে কতটা জল ধরে বাবু একটা ট্যাঙ্কিতে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি এখানে একটা পরিবাহীর ধারকত্ব কত বুঝতে গেলে আমাকে কি করতে হবে? জল ঢালতে হবে না, জল নয়, এখানে আধান দিতে হবে। আধান তো আমরা দেখতে পাচ্ছি না, আধান দিলে তার বিভব বাড়বে, সেটা আমরা পরিমাপ করতে পারবো। সেখান থেকেই আমরা কিন্তু ধারকত্ব নির্ণয় করতে পারবো। এই কারণে তোমরা জানবে যখনই তোমাদেরকে ধারকত্ব কোনো একটা কন্ডাক্টরের বা কোনো একটা ধারকত্বের যে রাশিমালা সেটা নির্ণয় করতে দিলে তোমরা অবশ্যই তাতে কিছু পরিমাণ আধান দেবে। আধান দিলে সে তার বিভব বাড়বে, সেই আধান বাই বিভব হবে ওই ধারকের ধারকত্ব। সব সময়ের জন্য এটা করতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি কিউ বাই ভি করি 4 পাই এপসাইলন 0 আর পাবো। এখানে কিউ বাই আর হলো ভি সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে যদি এটা হয় তাহলে সি সমান হবে কিউ বাই ভি সমান হবে আর। আগের দিন এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম যে একটা গোলীয় ধারকের ধারকত্বের রাশিমালা হলো 4 পাই এপসাইলন 0 আর এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হলো আর। অর্থাৎ একটা ধারকের ধারকত্ব যদি 35 সেন্টিমিটার বলে, বুঝতে হবে ওইটা একটা পরিবাহী ধাতব গোলক বা পরিবাহী গোলকের ধারকত্ব যার ব্যাসার্ধ 35 সেন্টিমিটার। আবার আমি বলছি, ধরো একটা কোনো ধারকের ক্যাপাসিটি দিয়েছে, অর্থাৎ সেখানে ধারকের ধারণ ক্ষমতা দিয়েছে 35 সেন্টিমিটার। কোনোদিন সেন্টিমিটার কোনোদিন ধারকত্বের একক হয়, সেন্টিমিটার তো দৈর্ঘ্যের একক। কিন্তু তোমাকে বুঝে নিতে হবে ওই ধারকত্বটা কার সঙ্গে সমান না 35 সেন্টিমিটার ব্যাসার্ধের যদি একটা পরিবাহী গোলক থাকতো তার যে ধারকত্ব হতো তার সঙ্গে সমান হতো। অর্থাৎ 35 সেন্টিমিটার মানে অ্যাকচুয়ালি হলো 35 ইএসইউ ধারকত্ব। 35 ইএসইউ ধারকত্ব বুঝে গেল? হ্যাঁ, এইটা হলো একটা পরিবাহী গোলকের ধারকত্বের হিসেব। এই হিসেবটা নিয়ে এটা দিয়ে আমরা কি করেছি না, এখান থেকে আমরা যেটা ক্যালকুলেট করতে পারবো সেটা হলো একটা পরিবাহী গোলককে যদি আমি আহিত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কত কাজ করতে হবে। আর সেই কাজ করার জন্য সেখানে যে এনার্জি স্টোর থাকবে সেটাকে আমরা বলেছি যে ধারকের শক্তি, তড়িৎ স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তিটা এখানে ধারকের সঞ্চিত শক্তি হিসাবে থাকে, ধারকের শক্তি। সেই ধারকের শক্তির এক্সপ্রেশন আমরা পেয়েছি কি, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। বলেছিলাম যে এই ফর্মে মনে রাখার সুবিধা, কারণ আমরা জানি কাইনেটিক এনার্জি গতিশক্তির এক্সপ্রেশন হয় হাফ এম ভি স্কোয়ার। অন্যান্য শক্তিরও এক্সপ্রেশন আমরা দেখেছি। স্থিতিশক্তির এক্সপ্রেশন যেটা হচ্ছে আমরা পেয়েছি স্থিতিস্থাপকতা ধর্ম, সেখানে স্প্রিংয়ের যে স্থিতিশক্তি সেখানে আমরা পেয়েছি হাফ কে এক্স স্কোয়ার। সেইটার সঙ্গে সিমিলারিটি রেখে আমরা এই সম্পর্কটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। এখানে এটাও পাওয়া যায় যে হাফ ইন্টু কিউ ইন্টু ভি, আর একটা পাওয়া যায় কিউ স্কোয়ার বাই 2c। অর্থাৎ সি ধারকত্ব বিশিষ্ট কোনো ধারককে কিউ আধানে আহিত করতে তার কৃতকার্য করতে হয়, তার জন্য যে কৃতকার্য সেই কৃতকার্যের ভ্যালু হলো ইউ। এই এক্সপ্রেশনগুলো আমাদের কাজে লাগবে। একটা ধারকের শক্তি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে এই এক্সপ্রেশনগুলো কাজে লাগাতে হবে। অর্থাৎ ফার্স্ট দিনের রিক্যাপিচুলেশন হলো এতক্ষণ পর্যন্ত। সেখানে আমরা পেয়েছি কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, অর্থাৎ সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আর কি পেয়েছি না হাফ সি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ। এইগুলো আমরা আগের দিনের আলোচনায় পেয়েছি। তাহলে গত দিনের আলোচনা থেকে আমরা যদি আজকের আলোচনাটাকে বাড়িয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই গোলীয় ধারক থেকে একটা হিসেব করে ফেলতে হয়। সেটা কি হিসেব না, আমরা জানি যে যখন আমরা কোনো লিকুইড ড্রপ, একটা তরলের বড় ফোঁটাকে আমরা নিচে ফেলে দিই, তখন কি হয়, একটা পারদের ফোঁটাকে ফেলে দিলে সেটা অনেকগুলো টুকরোয় ভেঙে যায়।
প্রথমে বড় টুকরোটার যে ধারকত্ব আর ছোট টুকরোগুলোর মধ্যে যে ধারকত্ব, সেই ধারকত্বের মধ্যে সম্পর্ক আমাদেরকে ধরো বের করতে দিল। তাহলে আমরা কি করব না, ধারকত্বের হিসেব আমরা জানি যে একটা গোলক যদি থাকে তার ব্যাসার্ধ যদি r হয় তাহলে ধারকত্ব হয় r অথবা c = 4πε0r, এইটা হয়। এখন আমরা একটা বড় ড্রপ আছে তাকে আমরা ভেঙে দিয়ে অনেকগুলো ড্রপ পেলাম। সেক্ষেত্রে এই বড় ড্রপের যে ব্যাসার্ধ আর ছোট ড্রপগুলোর যে ব্যাসার্ধ সেটা সমান নয়। এই ব্যাসার্ধটাকে বড় আর ধরলাম আর এই ব্যাসার্ধগুলোকে আমি ছোট আর ধরলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা যদি পারদ হয় এটাও তো পারদ, অর্থাৎ এর যা ঘনত্ব এরও তো একই ঘনত্ব থাকবে। অর্থাৎ এখানে এই যে ড্রপ হলো n সংখ্যক ড্রপ যদি হয়, n সংখ্যক ড্রপ ধরা যাক হয়েছে, n সংখ্যক ড্রপের মোট যে আয়তন আগে এই ড্রপটার আয়তনের সঙ্গে সমান হবে। অর্থাৎ আমি বলতে পারবো 4/3 পাই r কিউব সমান এই একটা ড্রপের আয়তন 4/3 পাই স্মল r কিউব ইনটু এর, সেখানে 4/3 পাই চলে যাবে, r কিউব = n স্মল r কিউব, অর্থাৎ r হবে n টু দি পাওয়ার 1/3 ইনটু r। এবারে দেখো তো এই r টা কি, এই r মানে হলো c, কার c, বড় r এর c, ক্যাপিটাল c দিয়ে দাও আর এইগুলোর c স্মল c দিয়ে দাও, তাহলে c = n টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল c। এটা হলো এই একটা ফোঁটার যে ধারকত্ব সেই ধারকত্ব, আর এগুলো এই ছোট ছোট ধারকের ধারকত্ব, এদের মধ্যে আমরা রিলেশন পেলাম। এবারে আমরা শক্তির হিসেব করতে চাইব। শক্তির হিসেব করতে গেলে আমাদেরকে যে সূত্রগুলো লাগাতে হবে সেই সূত্রগুলো হলো q²/2c, ½ cv², ½ cv² ½ q × v। দেখো এখানে আমরা v এর আলোচনা করিনি, আমরা এখানে q²/2c এই ফর্মুলাটা যদি দিই, কাজে লাগাই, সবচেয়ে আমাদের লাভ হবে। কারণ এখানে এর আধান যদি q হয় আর এগুলোর প্রতিটির আধান যদি স্মল q হয়, সেক্ষেত্রে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এর মধ্যে আমরা রিলেশন করতে পারবো। কেন না, আধানের সংরক্ষণ নীতি রয়েছে, যেমন ভরের সংরক্ষণ সূত্র, যেমন শক্তির সংরক্ষণ সূত্র, তেমনি পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সংরক্ষণ হলো এই আধানের সংরক্ষণ। আধানের সংরক্ষণটা ভীষণ কিন্তু কার্যকরী এবং ফান্ডামেন্টাল, এটা মনে রাখবে। মৌলিক একটা নীতি বা মৌলিক সংরক্ষণ নীতি হলো আধানের সংরক্ষণ নীতি। এখানে আধানে এর যা আধান ছিল অন্য কোনোভাবে আধান ব্যয় হয়নি, অন্য কোনোভাবে আধান ডিসচার্জ হয়নি, সব কিছু যদি আমি ধরে নিই তাহলে এখানে কি হবে, এই আধান সমান হবে n × q। প্রতিটি ছোট ছোট ফোঁটার যে আধান সেটা হলো স্মল কিউ, তার সঙ্গে আমি n গুণ করলে ক্যাপিটাল কিউ পাবো। অর্থাৎ সেখানে আমরা পাবো কি না, এখানে কিউ সমান n × কিউ, এটা পাবো। এটা 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম, আর এখানে c এর সঙ্গে রিলেট করে রাখলাম। এখন এর যে এনার্জি u1 আমি দেব ফার্স্ট ইনিশিয়াল এনার্জি, ইনিশিয়াল ui দিয়ে দাও। ইনিশিয়াল এনার্জি সমান কি হবে, q²/2c, q²/2c। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাতে হবে। uf সমান কি হবে, দেখো প্রতিটা ফোঁটার যে আধান সেটা হলো প্রতিটি ফোঁটার আধান, এটাকে আমি এইরকম লিখতে চাইছিলাম, q/N, এইভাবে লিখতে চাইছিলাম। এটা 2 নম্বর রিলেশন রাখো, এটা 1 নম্বর রিলেশন রাখো, রেখে তুমি uf করো। uf সমান কি হবে, স্মল q²/2 স্মল c, এটা হলো ক্যাপিটাল C, 2 স্মল c। এইগুলো হলো একটা এই ছোট ছোট ড্রপের আধান আর একটা ছোট ছোট ড্রপের ধারকত্ব। তাহলে uf একটার জন্য এইটা হলে n সংখ্যকের জন্য কি হবে, n × q²/2c, n একটার জন্য এইটা, তাহলে n সংখ্যকের জন্য হবে n × q²/2c। এবারে q এর ভ্যালু আমি পুট করব, q এর ভ্যালু কত হবে, n আগে আছে থাক,
কিউ এর ভ্যালু হবে ক্যাপিটাল কিউ বাই এন এর স্কোয়ার বাই 2c। সি এর ভ্যালু আমি পুট করব, এখান থেকে স্মল সি থেকে আমি যদি সি এর ভ্যালু পুট করতে চাই, সি বাই এন টু দি পাওয়ার 1/3। স্মল সি এখানে আছে, এটাকে এদিকে আনলে ক্যাপিটাল সি বাই এন টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে কি হবে, এখানে হবে 2 ইন্টু সি ক্যাপিটাল সি বাই এন টু দি পাওয়ার 1/3। এবারে আমি এটা মুছে দিলাম। এখন হলো কি এন, নিচে একটা এন স্কোয়ার, আর এই এন টু দি পাওয়ার 1/3 উপরে গেল, উপরে কিউ স্কোয়ার, নিচে 2 ক্যাপিটাল সি, কিন্তু এটা ক্যাপিটাল সি। এবারে আমি একটা এন নিয়ে নিলাম, এন একটা নিয়ে নিলাম, এন স্কোয়ার এখানে কত ছিল, এখানে কিউ স্কোয়ার সমান এই এন স্কোয়ারটা এখানে এসেছিল, এই এনটা উপরে ছিল, আচ্ছা, আর এই এন টু দি পাওয়ার 1/3 উপরে গেছে, তাহলে এন একটা থাকলো। এবারে আমি লিখতে পারবো কি, এই এক্সপ্রেশনটা হলো ইউআই, তাহলে হবে আমি যদি এটাকে ভাগ করি এন টু দি পাওয়ার 1 আর এটাকে নিচে আনলে 1 মাইনাস 1/3, 2/3 হবে, 2/3 ইন্টু ইউআই। অর্থাৎ এখানে এন এর মান আমি যে কোনো কিছু পেতে পারি, এন এর মানের উপর ডিপেন্ড করে আমরা দেখব যে এর এনার্জিটা কমলো কি বাড়লো। এখানে এনার্জিটা কমলো, এখানে যে এনার্জি টোটাল এনার্জি যেটা পেয়েছি সেই এনার্জিটার কিন্তু ভ্যালু দেখো কমে গেছে। কেন কমলো না, এখানে যে ক্যাপাসিটিটা ছিল, এই ক্যাপাসিটিতে যে চার্জটা এখানে ধরা ছিল তার জন্য একটা যে এনার্জি স্টোর ছিল, যখন আমি ড্রপগুলোকে ভেঙে দিলাম তখন একটা ওয়ার্ক ডান করতে হলো, একটা কৃতকার্য করতে হলো, সেই কৃতকার্যটা আমরা হারিয়ে ফেললাম, তার জন্য ওটা ড্রপগুলোতে পরিণত হলো। এখন দেখা যাক এইটার ভ্যালু কি হয় না, ইউআই ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2c আর ইউএফ ইকুয়ালস টু ইউআই কিউ স্কোয়ার বাই 2c ইউআই বাই এন টু দি পাওয়ার 2/3। ধরা যাক এই ড্রপটা 8টি ড্রপে ভেঙে গেছে, তাহলে n ইকুয়ালস টু 8, n টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু হবে 2, n টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু হবে 4, অর্থাৎ এখানে ইউএফ সমান হবে ইউআই বাই 4, ইউআই বাই 4 হবে। এই হলো গিয়ে ব্যাপার, ইউআই বাই 4 হবে। বেশ হলো। এখন আমরা যদি দেখি যে 125 বা আমরা যদি বলি যে এটা হচ্ছে 81 বা আমরা যদি বলি 64টা ড্রপে ভেঙে গেছে, তাহলে এখানে আধান ধারকত্ব এর পরিবর্তন কীরকম হবে। ধরা যাক আমি এটাকে এক্সপ্লেন করব নিউমেরিক্যালি, অর্থাৎ আমরা সংখ্যা দিয়ে এর ব্যাখ্যা করব, সংখ্যা দিয়ে ব্যাখ্যা করব। ফার্স্ট এটাকে আমি বললাম যে এর ব্যাসার্ধ ধরো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ড্রপ রয়েছে, সেখান থেকে এই ড্রপ ভেঙে 64টি ড্রপে পরিণত হলো, সমান আকৃতি বিশিষ্ট ড্রপে, ছোট বড় নয়। থিওরিটিক্যালি আমাদেরকে এখানে ধরতে হবে, সবসময় যে একই হয় তা নয়, প্র্যাকটিক্যালি আলাদা হতেই পারে, কিন্তু থিওরিটিক্যালি আমরা সব সমান না ধরলে হিসেব করা ভীষণ জটিল হয়ে যাবে। এই কারণে এখানে তোমাদেরকে এইভাবেই দেওয়া হবে, চাওয়া হবে। সেক্ষেত্রে তুমি এখানে কি পাবে না, প্রাথমিকভাবে তার ধারকত্ব, এখানে একটা আধানও দিয়ে দেওয়া হবে, যে এটাকে আধান দেওয়া হলো, ধরা যাক এই ড্রপটাতে আধান দেওয়া হলো, কত আধান দেওয়া যায়, ধরো 10 মাইক্রোকুলম আধান দেওয়া হলো এই গোলকটাতে। সেক্ষেত্রে এই ছোট ছোট গোলকের মধ্যে আধানের মান কত হবে, এবার এর প্রাথমিক বিভব কত, এদের বিভব কত হবে, এই সমস্তগুলো তোমার কাছে জানতে চাওয়া হবে। তুমি তখন কি করবে না, প্রথমে ক্যাপাসিট্যান্স বের করবে, সি সমান আর হয়, এখানে সেন্টিমিটার এককে দেওয়া আছে, অর্থাৎ এখানে হবে 1 সেন্টিমিটার সমান হবে 1 ইএসইউ।
এর ধারকত্ব হবে 1 ইএসইউ। হলো। এবারে এদের এক একটার ধারকত্ব বের করতে চাই। তাহলে সি, ছোট সি বড় সি মিশে যায়, সি ড্যাশ করে দাও। সি ড্যাশ সমান কি হবে না, এখানে হচ্ছে ক্যাপিটাল আর লিখবো, ওখানে স্মল আর লিখবো। স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক কি না, দেখো আর কিউব 4/3 পাই আর কিউব সমান ছিল n ইনটু 4/3 পাই স্মল আর কিউব। এগুলো মাথায় রেখেই তো হবে সব সময়, তুমি এটা দেখাতে পারবে না একটা অঙ্ক, তাহলে বড় হয়ে যাবে, পরীক্ষায় অঙ্কটা পড়লে তোমার অনেক সময় বেরিয়ে যাবে। এগুলো কিন্তু মাথায় এই অঙ্কগুলো কষে নিতে হবে। আর সমান n টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল আর, n টু দি পাওয়ার এখানে হবে 1/3, সরি r ইকুয়ালস টু r বাই n টু দি পাওয়ার 1/3, এইটা হবে r বাই n টু দি পাওয়ার 1/3। এখানে আমরা সি ড্যাশ পাবো, সি ড্যাশের ভ্যালু কত পাবো না 1, আর এর ভ্যালু ছিল 1, আর n টু দি পাওয়ার 1/3, n সমান 64, 64 টু দি পাওয়ার 1/3, দেখো 4 ইনটু 4 ইনটু 4 সমান 4 4 16, 4 64, এর 1/3 কিউব করলে কি হয়, একটা 4 হয়ে যাবে, অর্থাৎ 64 এর ঘনমূল সমান হবে 4। তাহলে এখানে 1/4, এখানে ধারকত্বটা আমরা পাবো 1/4 ইএসইউ। এই হলো ধারকত্ব। এবার আর তোমাকে বলবে আমি বিভব জানতে চাই, যেহেতু চার্জ দেওয়া আছে বিভব কত হবে। এবারে তুমি বিভব বের করে ফেলতে পারবে। এইটার বিভব কত হবে না ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল কিউ কত 10 মাইক্রোকুলম ছিল, আর এই যে কুলম, কুলম আর এটা সেন্টিমিটার, এখানে কি করতে হবে না এখানে ইএসইউ তে যেতে হবে, 3 ইনটু 10 টু দি পাওয়ার 9, 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 এ গেলে তবেই ওটা ইএসইউ হবে। এইখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে, 1 মাইক্রোকুলমই দিয়ে দিক, 10 মাইক্রোকুলমের দরকার নেই, 1 মাইক্রোকুলমই থাকুক, 1 মাইক্রোকুলম। এখানে আর এর ভ্যালু হলো কত, আর এর ভ্যালু এখানে 1, 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট। কি ভোল্ট এটা, স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট মানে কিন্তু অনেকটাই বেশি, এই বিভবটা কিন্তু অনেকটাই বেশি, এত আধান ও ধরে রাখতে পারবে না, কিন্তু এটা নিউমেরিক্যাল, তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, তুমি সেটাকে করে ফেলবে। তাহলে এখানে এই ধারকের ধারকত্ব হলো কত, এই ধারকের ধারকত্ব পেলাম সি সমান হলো 1 ইএসইউ, আর কিউ হলো 1 মাইক্রোকুলম, আর আমি এখানে বিভবটা পাচ্ছি ভি সমান 3000 স্ট্যাট ভোল্ট, 3000 স্ট্যাট ভোল্ট। এবারে দ্বিতীয় এই যে ছোট ছোট ফোঁটা যেগুলো আছে 64টি আছে, এটা লিখে রাখলাম। 64টি ফোঁটার ক্ষেত্রে তার ধারকত্ব হয়ে গেল সি ড্যাশ ইকুয়ালস টু 1/4 ইএসইউ, 1/4 ইএসইউ। এবারে 64টি ফোঁটার আধান কত হবে বলে ফেলো, আধান কত হবে না আধানের যে নিত্যতা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এখানে যত আধান রয়েছে 1 মাইক্রোকুলম আধান, এখানে 1 মাইক্রোকুলম আধান প্রত্যেকটার মধ্যে ভাগ হয়ে যাবে বাই 64। এখানে যে আধান কিউ ড্যাশ সমান হবে 1/64 মাইক্রোকুলম। সেক্ষেত্রে তোমার বিভবটা হবে কি, প্রত্যেকটা ড্রপের বিভব কত হবে, প্রত্যেকটা ড্রপের বিভব হয়ে যাবে 1/64, এক বিভব সমান হচ্ছে কিউ বাই সি, বিভব সমান কিউ বাই সি। কিউ এর ভ্যালু কত 1/64, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 1/4, এটা হবে 1/4। 1/কিউ, কিউ এর ভ্যালু কিন্তু এটা, আর সি এর ভ্যালু এটা, অর্থাৎ এখানে ভি ড্যাশ যদি বলি বিভব, এই ছোট ড্রপের বিভব, সেই ক্ষেত্রে ছোট ড্রপের বিভব আমরা পাবো 4, 16 4 64, 1/16 একটা ভুল আছে এখানে, 10 টু দি পাওয়ার -6 এখানে বসাতে হবে, কারণ এটা আমি সূত্রে পুট করছি, ফর্মুলায় পুট করতে যখন ফর্মুলা লিখবো তখন পর্যন্ত এটা ঠিক আছে, যখন আমি নিউমেরিক্যালি বসাবো তখন আমাকে সব ইউনিটগুলো একভাবে বসাতে হবে। এটা সিজিএস ইউনিটে আছে, এটাকে আমি সিজিএস ইউনিটে নিয়ে গেলে 3 × 10 টু দি পাওয়ার 9,
3 ইন্টু 10⁹ নিয়ে যেতে হবে। 3 ইন্টু 10⁹ হলে এটা কত হবে দেখে নেওয়া যাক। এটা তো 1/16 ঠিকঠাক আছে, এখানে 3 একটা হলো, আর হবে 10⁻³ তাহলে 3000/16 স্ট্যাড ভোল্ট। এটা হবে 3000/16 স্ট্যাড ভোল্ট। এবারে আমি একে একে লিখে ফেলবো। এইগুলো আমার লেখা হয়ে গেছে। এখন এখানে লিখবে তুমি C' Q' এবং V' সমান হবে 3000/16 স্ট্যাড ভোল্ট। 3000/16 স্ট্যাড ভোল্ট এইভাবে তোমাকে লিখতে হবে। এটা ESU দিয়ে দিলে ভালো হতো, যাকে তোমাদের সব রকম হিসেবটা করা থাকলে সুবিধা। একটু জটিল হচ্ছে তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু হিসেবটা তোমরা ভালো করে বুঝে নিতে পারছো। এবারে দেখো এখানে প্রাথমিক যে শক্তি, প্রাথমিক শক্তি UI সমান হবে যা কিছু করতে পারো, হাফ CV² করতে পারো, হাফ Q²/C করতে পারো, হাফ Q ইন্টু V করতে পারো, যেটা খুশি করতে পারো, কারণ এখানে সবগুলোই তোমার প্রেজেন্ট রয়েছে। হাফ Q ইন্টু V করবে, হাফ Q হলো 10⁻⁻6, আবার আধানের এটাকে ESU আধানে নিয়ে যেতে হবে। ESU আধানে নিয়ে যেতে গেলে 3 ইন্টু 10⁹ গুণ করতে হবে। আর ভোল্টেজ হলো এটা স্ট্যান্ড ভোল্ট 3 ইন্টু 10⁻³ এখানে 9/2 4.5, আর এখানে 12 হলে কত হচ্ছে 9 3 12 -6, তাহলে হবে 10⁻6। এইটা হবে আর্ক। এই এনার্জি ইউনিট কি হবে? SI ইউনিটে হবে। এটাকে যদি তুমি CGS ইউনিটে CGS ইউনিটে হবে। SI ইউনিটে যদি পেতে চাও 0.45 ইন্টু 10⁻7 আর্ক লিখতে হবে। কি মনে পড়ছে? এটা 9 থেকে আছে যে 1 জুল সমান 10⁻7 আর্ক। এই 10⁻7 করে নিয়েছি, মানে কি 0.45 জুল। আবারও আমি এখানে শক্তি পেয়ে গেলাম UI সমান 0.45 জুল। এই শক্তি পেয়ে গেলাম। এবারে এর এক একটার শক্তি বের করবো, এক একটা শক্তি বের করবো। আমি 64টা শক্তি বের করতে যাচ্ছি না। আমি এক একটার শক্তি যদি বের করতে চাই, এখানে কি পাবো না, UF ছোট UF ইকুয়ালস টু হবে হাফ ইন্টু Q ইন্টু V, হাফ ইন্টু Q ইন্টু V, যে কোনো একটা ফর্মুলা লাগাতে পারো, হাফ CV² লাগাতে পারো। এখানে সবগুলোই প্রেজেন্ট। এখানে Q এর ভ্যালুটা লেখা নেই, Q এর ভ্যালুটা তুলতে বলা হয়ে গেছে। Q' ইকুয়ালস টু 3/16 সামথিং, 3/16 মাইক্রোফ্যারাড মাইক্রোকুলম, যাকে এটা লেখা দরকার নেই। Q দিয়ে আমি তাহলে প্রকাশ করছি না, হাফ CV দিয়ে প্রকাশ করছি, যেটা আমাদের প্রেজেন্ট রয়েছে। C' V' তাহলে কি হবে, হাফ C' 1/4 V' স্কয়ার 3000/16 এর স্কয়ার। এবার এর সঙ্গে আমি যদি 64 গুণ করে দিই, তাহলে এটা হবে আলটিমেট ফাইনাল শক্তি। আর ফাইনাল শক্তি এর সঙ্গে তাহলে 64 গুণ করে দিতে হবে, এর সঙ্গে আমাকে 64 গুণ করে দিতে হবে। তাহলে 1 এর 8, আর এখানে 3000 গুণ করব, 3000 ইন্টু 3000/16 ইন্টু 16 ইন্টু 64। দেখো 64 16 4 64, 4 দুগুণে 8, তাহলে 3000 ইন্টু 3000, 3000 ইন্টু 3000/2। আরও একটু কেটে নেওয়া যাক, এটা 1500 করে দাও 2 কেটে। আর এদিকে হচ্ছে এটাকে এবারে ক্যালকুলেটরে ফেলে দিতে হবে যে 1500 ইন্টু 3000, 1500 ইন্টু 3000 সমান 1500 ইন্টু 3000 সমান, এখানে কটা শূন্য হবে, 5টা শূন্য হবে, আর হবে 15 3 45, 45-এর উপরে তোমার 5টা শূন্য, ভাজিতক 16 সমান হবে 200 ভাজিতক 16 হলে কি হবে, 281.250। কত 200, এখানে হবে 281 না 281 নয়, 2.81, এখানে হবে 2.81 ইন্টু 10⁵। এটা হলো গিয়ে 2.81 ইন্টু 10⁵। আর আরেকবার হিসেবটা করে নেওয়া যাক। হাফ CV², C হলো ESU এককে রয়েছে, এটা স্ট্যাড ভোল্ট এককে রয়েছে।
হাফ লিখেছি, সি এর ভ্যালু লিখেছি, ভি স্কোয়ার লিখেছি, তার সঙ্গে আমি 64টা ফোটার জন্য আমি টোটাল এনার্জি বের করতে চেয়েছি। এখানে হবে 1/8টা 3000 ইন্টু 3000 বাই 16 ইন্টু 16 ইন্টু 64। পুরোটাকে যদি একবার ক্যালকুলেটারে ফেলে করা যায় 0.5 ইন্টু 0.25 ইন্টু 3000 ভাজিত 16 স্কোয়ার ইন্টু 64 সমান হবে, হ্যাঁ একদম একই আসছে, 281,250। তাহলে 2.81 আমি যদি নিই তাহলে 10⁵ আসছে। এখান থেকে আমি 10⁷ বের করতে গেলে 0.028 পয়েন্ট, দেখো এখানে 1 ঘর নিলে 6 হবে, আরো 1 ঘর নিলে 7 হবে, 10⁷, আর এই 10⁷ 0.028 জুল। অর্থাৎ এখানে ইউএফ সবগুলো মিলিয়ে যেটা এলো সে তার ভ্যালু হলো 0.28 জুল। এই হিসেবগুলো তোমাদেরকে হ্যাবিচুয়েটেড থাকতে হবে। ক্যাপাসিটেন্সের মধ্যে সম্পর্ক, বিভবের মধ্যে সম্পর্ক, সমস্ত কিছু সম্পর্ক তোমরা খুব সহজে বের করে ফেলতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে তোমরা এইগুলোকে ভেঙে, যেমন তোমরা লিকুইড ড্রপ পেলে, অর্থাৎ একটা বড় ফোঁটাকে ভেঙে অনেক ছোট ফোঁটা পেলে, আবার উল্টোটাও দেবে, তোমাকে বলবে যে ছোট ফোঁটাগুলো জয়েন হয়ে একসঙ্গে একত্রিত হয়ে একটা বড় ফোঁটা গঠন করেছে। সেক্ষেত্রেও বিষয়গুলো একই রকম হবে, সেক্ষেত্রেও আধানের নিত্যতা নীতি প্রযুক্ত হবে। সেখানেও ভলিউম থেকে যে আমরা রিলেশনটা পেয়েছিলাম ক্যাপিটাল আর সমান ×3 ইন্টু স্মল আর, এই রিলেশনটাও তুমি সেখানে পাবে, অর্থাৎ সমস্যা হওয়ার কথা নয়। বেশ, আজকে আমরা এই ধারকের, অর্থাৎ গোলীয় ধারক যদি হয় সেই গোলীয় ধারকের বিষয়ে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি এই ধারকটা আমরা কাজে লাগাই না ইলেকট্রিক্যাল সার্কিটে, এই গোলীয় ধারকের কোনো কাজ নেই, কিন্তু এটা করলাম কেন না, আমাদের কনসেপ্ট বাড়লো, আমরা এই যে অভিজ্ঞতাটা নিলাম এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমরা যে প্রকৃত যে ধারক সেটাতে আমরা যেতে পারবো। তারও আগে আমি আবার একবার বলবো যে দুটো এরকম ধারক বলেছে, দুটো ধারককে এরকম করে জয়েন করা হয়েছে, তাহলে তাদের ধারকত্ব বাড়বে না কমবে স্বাভাবিকভাবে। তুমি একটা থালায় জল রেখেছো, দুটো থালায় জল রাখবে, বেশি তো জল থাকবেই। এটার ধারকত্ব C1, এর ধারকত্ব C2, তাহলে এর কার্যকরী ধারকত্ব অর্থাৎ C ইকুইভ্যালেন্ট বা C ইফেক্টিভ হবে C1 প্লাস C2। দেখে নেওয়া যাক এটা হয় কিনা। দেখো এখানে আমি দুটো আমরা ধারক রেখেছিলাম, দুটো ধারকের মধ্যে আমি জয়েন করে রেখেছি এরকম, কিন্তু এখানে দেখো যখন এদেরকে জয়েন করে রাখবো এরা হচ্ছে পরিবাহী দ্বারা যুক্ত। পরিবাহী সমস্ত তলে আমরা ফার্স্ট চ্যাপ্টার আবারও আমাদের মনে করতে হচ্ছে যে প্রথম চ্যাপ্টার থেকেই আমরা বুঝতে পারছি যে কোনো পরিবাহীর সমস্ত অংশের বিভবের মান সমান হয়, অর্থাৎ পরিবাহীর যে তল সেটা সমবিভব তল হয়ে থাকে। অর্থাৎ এটা একটা পরিবাহী, এইটার সঙ্গে এটা যোগ করা আছে, এটা একটা পরিবাহী, তাহলে পুরো সিস্টেমটা একটা পরিবাহী। পুরো সিস্টেমটা যদি একটা পরিবাহী হয় এর বিভব সব ক্ষেত্রে সমান হবে, এখানেও বিভবটা এখানেও বিভবটা। এর আধান যদি হয় Q1 সমান হবে V ইন্টু C1, এর আধান হবে Q2 সমান হবে V ইন্টু C2। এবার পুরোটাকে যদি একটা সিস্টেম বলি, পুরোটাকে যদি একটা পরিবাহী বলি, মোট আধান হবে Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2। এই দুটো আধানের যোগফল অর্থাৎ V ইন্টু C1 প্লাস C2 Q ইকুয়ালস টু, এবার এই দুটোকে আমি একটাই হলো ভাবলে এখানে আধান আছে Q আর বিভব হলো V, অর্থাৎ C ইকুইভ্যালেন্ট হবে কত, Q বাই V, Q বাই V। এইবারে এখানে Q বাই V করো, Q বাই V সমান হবে কত, Q বাই V সমান হবে C1 প্লাস C2। এবারে পেলে তো C ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2। ব্যাপারটা বোঝা গেল যে দুটো বা তার থেকে বেশি যদিও হয়, আমরা পরিবাহীকে যদি এরকম ভাবে কানেক্টেড রাখি, যেটা হচ্ছে আমরা কন্ডাক্টিং ওয়্যারের সাহায্যে কানেক্ট করছি, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে তাদের বিভবের ভ্যালু সমান, এবং তাদেরকে এইভাবে যোগ করার ফলে তাদের যে কার্যকরী ধারকত্ব সেটা বেড়ে যাবে। যখন অনেকগুলো আমরা পরিবাহীকে রাখবো তার ধারকত্ব বেড়ে যাবে, সেটা আমরা জেনারেল সেন্স কমন সেন্স থেকে তাই
এখন আমরা দেখতে পাচ্ছি থিওরিটিক্যালি আমরা যতদূর জেনেছি আমরা ধারকত্বের বিষয়ে ততদূর বা সেই থিওরির উপর ভিত্তি করে আমরা এই রিলেশনটা বের করলাম। সেই রিলেশন হলো কি না সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু C1 প্লাস C2। এখন আমি এইটাকে একটু অন্য প্রবলেমে নিয়ে যাব। প্রবলেম এখানে তোমাকে বলা হবে যে C1 ধারকত্ব বিশিষ্ট একটি পরিবাহী এবং C2 ধারকত্ব বিশিষ্ট একটি পরিবাহী যাদের আধান Q1 এবং Q2, যাদের আধান Q1 এবং Q2, এবার তাদেরকে যোগ করা হলো। ফার্স্টে যোগ করা ছিল না, তাদেরকে পরিবাহী তার দিয়ে যোগ করা হলো। তাহলে এদিক থেকে এদিকে আধান কতটা যাবে বা এদিক থেকে এদিকে আধান কতটা আসবে বের করতে হবে। আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে কার বিভবটা বেশি। এইটা যদি এই বিভব হবে V1 Q1/C1, Q1 এর ভ্যালু এবং C1 এর ভ্যালু জানলে আমি এর বিভব পেয়ে যাব। আর এখানে বিভব হবে Q2/C2, Q2 এর ভ্যালু এবং C2 এর ভ্যালু জানলে আমি V2 এর ভ্যালু পেয়ে যাব। তারপরে আমি বুঝতে পারবো এটা বড় না এটা বড়। ধরা যাক আমার এখানে V1টা বড় পেলাম, নিউমেরিক্যাল করলে বোঝা যেত। এখানে আমরা তো এক্সপ্রেশন রাশিমালা বের করছি, তারপরে নিউমেরিক্যাল পুট করে দিলেই হয়ে যাবে। এবারে তুমি দেখো এখানে বিভব যার বেশি হবে সেদিক থেকে আধান যেটার কম হবে সেদিকে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সমান না হয়। অর্থাৎ যখন আমি কানেক্ট করলাম তখন আমার বিভব হলো V, সাধারণ বিভব বলা হচ্ছে। অর্থাৎ কানেকশানের ফলে এই বিভবটা হলো গিয়ে V, অর্থাৎ বিভব সাধারণ যতক্ষণ না হচ্ছে তাদের মধ্যে আধানের বিনিময় চলবে। কি বহু বছর আগে জানা যেত, মনে করা হতো যে আধান হলো তরল পদার্থের মতো। যখন আমরা দেখি যে দুটো কন্টেনার আছে তাদের নিচ দিয়ে আমি একটা নল, অনুভূমিক নলকে যুক্ত করি, তখন কি হয় যে কন্টেনারের জল উপরের দিকে আছে, উপরিতলের উচ্চতা বেশি, সেই কন্টেনার থেকে জল অন্য কন্টেনারে যেতে যাচ্ছে তো যাচ্ছে, একটা সময় সেই যাওয়াটা বন্ধ হয়ে যায়। কখন সেটা বন্ধ হয়ে যায়? যখন জলতলের উচ্চতা সমান হয়, অর্থাৎ সেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। তাপের ক্ষেত্রেও তাই, তাপমাত্রা যখন সমান হয়ে যাবে তখন হিট এক্সচেঞ্জ হবে না, তাপের আদান প্রদান হবে না। এই ক্ষেত্রেও তাই যে আধানের কোনো আদান প্রদান হবে না যদি এদের বিভব সমান হয়। তাহলে বুঝতে পারছো তড়িৎ প্রবাহ, তাপ প্রবাহ, জলের প্রবাহ সবার মধ্যে কিন্তু রিলেশান রয়েছে। সেই রিলেশানগুলো আমাদেরকে বুঝতে হবে। কেন আমরা বুঝবো না? তাহলে আমরা এগুলোকে সহজে আমরা কিন্তু কনসেপ্ট করতে পারবো, ধারণা করা আমাদের সহজ হবে। এইখানে আমরা সমান বিভবে আসবে। কখন আসবে না? এই আধানগুলো আস্তে আস্তে যেতে 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 একটা সময় এর বিভব কমতে থাকবে, এর বিভব বাড়তে থাকবে। একটা বস্তুর উপরে যদি ধনাত্মক আধান জমা করা হয় তাহলে তার বিভব বাড়ে, আর ঋণাত্মক আধান যদি জমা করা হয় তাহলে তার বিভব কমে। অথবা একটা বস্তু থেকে যদি ধনাত্মক আধান সরিয়ে নেওয়া হয় তাহলে তার বিভব কমে, আর একটা বস্তুর মধ্যে যদি ধনাত্মক আধান দিয়ে দেওয়া হয় তাহলে তার বিভব বাড়ে। এরকম করে এখানে বিভব কিন্তু এক হবে, কমন বিভব আসবে P। আধান তখন কি হবে? তখন আধানের মান চেঞ্জ হয়ে যাবে। এখানে Q থেকে এর আধান হয়ে যাবে Q1 ড্যাশ, আর এদিকে আধান হয়ে যাবে Q2 ড্যাশ। এদের মধ্যে আধানেরও ডিফারেন্স এসে যাবে, আধানের পরিবর্তন, আধানের পরিমাণের পরিবর্তন এসে যাবে। আধান কতটা যাবে না? এখানে যে আধানটা গেল, অর্থাৎ এই যে আধানটা ছেড়ে দিল, সেটা হলো ডেল্টা কিউ সমান Q1 মাইনাস Q1 ড্যাশ। এখন যে আধানটা রয়েছে Q1 ড্যাশ, আগে ছিল Q1, তাহলে ছেড়ে দিল কত? Q1 মাইনাস Q1 ড্যাশ। আর এ কি করবে? আধান গ্রহণ করেছে, তাহলে কোনটা বড়? আগে কম ছিল, এখন বেশি আছে, Q2 ড্যাশ মাইনাস Q2, এটা হবে ডেল্টা। এই দুটোর ভ্যালুও সমান হবে, কারণ এই যতটা দিচ্ছে এ ততটা নিচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে কি না, এখানে এই কতটা আধান একে দেবে সেটা বের করতে হবে। সেটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে তোমরা বুঝতে পারছো। V1 V2 Q1 Q2 আর C1 C2 এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে। এদের ধারকত্ব কেমন, এদের বিভব কেমন রয়েছে,
এইগুলোর উপর ডিপেন্ড করবে এখানে কতটা আধান দেবে, এবং এই আধান দেওয়ার সময় তার শক্তির পরিবর্তন ঘটবে কিনা। অর্থাৎ এখন এর মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি হলো হাফ C1V1²। এখন যখন তারটা যোগ করা হয় তখনকার কথা বলছি, এর শক্তি রয়েছে হাফ C2V2²। কি এই শক্তির কি পরিবর্তন ঘটবে? এখন টোটাল এনার্জি হাফ C1V1² প্লাস হাফ C2V2²। এইটাই হলো ইনিশিয়াল এনার্জি। ফাইনাল এনার্জি কি হবে? হাফ C1V²। দেখো ভি তখন দুটোরই বিভব ভি হবে, হাফ C2V²। কেন স্যার বিভবে যে ধারকত্ব চেঞ্জ হবে না? কেন ধারকত্ব চেঞ্জ হবে? সে তো প্রথম দিন থেকে বলা হচ্ছে যে একটা পরিবাহীর তার গঠন, প্রকৃতি ইত্যাদির উপর ধারকত্ব নির্ভর করে। এখানে সেসবের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ ধারকত্বের তো চেঞ্জ হওয়ার গল্প নেই। তাহলে ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখো যে এইটা হলো প্রাথমিক শক্তি, এই দুটো ধারকের মোট প্রাথমিক শক্তি, আর এই দুটো ধারকের মোট অন্তিম শক্তি। এরা সমান হবে কিনা, অথবা কম বেশি হবে কিনা, কোনটা কম হবে কোনটা বেশি হবে, কেন কম হবে, সেই সব নিয়ে আমাদের এই প্রবলেমটা আলোচনা করা হচ্ছে। দেখে নেওয়া যাক কি হয়। প্রথমে যেটা আমি বলবো, সব সময় আমাদের কাছে খুব হ্যান্ডি বিষয় যেগুলো, সেগুলো কি না, আমরা হচ্ছে সংরক্ষণ সূত্রে নিয়ে আমরা বেশি কাজ করতে চাই। যেমন শক্তির সংরক্ষণ সূত্র, এখানে হবে আধানের সংরক্ষণ সূত্র। আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী কি পাবো? Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ সমান হবে Q1 প্লাস Q2। মোট আধান কখনোই পরিবর্তিত হবে না যদি আধানের লিক না করে যায়, অন্য কোনো জায়গায় আধান যদি না চলে যায়, শুধু এদের মধ্যে যদি আধানের আদান প্রদান ঘটে। যেরকম করে তোমরা দেখেছো যে ক্যালোরি মিতির সূত্র ক্লাস 11-এ, সেখানে যদি বলেছে যে দুটো বস্তু ছাড়া অন্য কোনো বস্তুতে তাপ না গেলে একটা বস্তু যে তাপ দিচ্ছে অন্য বস্তুটা সেই তাপ গ্রহণ করছে, এটাকে বলা হয় ক্যালোরি মিতির মূলনীতি। এই ক্ষেত্রেও তাই, আধানের ক্ষেত্রে এই যতটা আধান এখানে দেবে এই ততটা আধান গ্রহণ করবে, অর্থাৎ মোট আধানের কোনো পরিবর্তন হবে না। এবারে দেখে নেওয়া যাক প্রথমে আধান কত ছিল। প্রথমে এটার ধারকত্ব C1 ছিল, এটার ধারকত্ব C2 ছিল। অর্থাৎ আমি বলবো কি না, Q1 ইকুয়ালস টু C1V1। এর বিভব V1 ছিল, এর বিভব V2 হলো। V1 থেকে এটার V হবে, আর এর V2 থেকে V হবে, আর V1 গ্রেটার দেন V2 সে তো আমাদের মনেই রয়েছে। এবারে আমি এগুলো সব বাদ দিয়েছি। C ইকুইভ্যালেন্ট তো আমরা আগেই বলেছি, এটা মনে এসে যাবে, যখন লাগবে তখন ঠিক এসে যাবে। তাহলে Q1 সমান C1V2, C1V1, Q2 সমান C2V2। আচ্ছা, Q1 ড্যাশ কি হবে? Q1 ড্যাশ সমান এখন হচ্ছে বিভব V, C1 তো চেঞ্জ হয় না, তাহলে C1 ইনটু V। Q2 ড্যাশ সমান হবে C2 ইনটু V। এখন ধারকত্ব তো চেঞ্জ হবে না, বিভবের চেঞ্জ হয়েছে, V2 ছিল V হয়েছে। তাহলে লিখে ফেলো, এখানে লিখবে C1V, এখানে লিখবে C2V, এখানে লিখবে C1V1 প্লাস C2V2। সেখান থেকে তুমি পাবে C1 প্লাস C2 ইনটু V সমান হবে C1V1 প্লাস C2V2। সেখান থেকে বিভব পেয়ে গেলে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এটা তুমি আগেই বলতে পারতে, কারণ তুমি দেখো C ইকুইভ্যালেন্ট তুমি পেয়েছো C1 প্লাস C2, আর এদের মোট আধান Q1 প্লাস Q2, তাকে তুমি যদি C ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ করো, C1 প্লাস C2 দিয়ে যে ভাগ করো, তাহলে তো তুমি বিভব পেয়ে যাবে। আর Q1 সমান তুমি লিখতে পারবে C1V1, Q2 সমান লিখতে পারবে C2V2। কি এরকম করেও তুমি পেয়ে যেতে পারতে। তাহলে আধানের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে তুমি এখানে পাচ্ছ যে এদের সাধারণ বিভবটা হলো এইটা। এখন আমরা দেখব যে এদের মধ্যে রিলেশন কি। প্রথমে আমরা বলবো যে Q1 ড্যাশ কত হলো? Q1 ড্যাশ সমান হচ্ছে C1 ইনটু V। C1 V, এই V এর এক্সপ্রেশন এবার লিখব C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। তাহলে কি হবে? C1 স্কয়ার V1 প্লাস C1 C2 V2 বাই C1 প্লাস C2। এটা হলো Q1 ড্যাশ। এবারে Q2 ড্যাশ ইকুয়ালস টু C2 ইনটু V। কি হবে? C2 ইনটু C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2
সমান হবে এটার সঙ্গে এটা গুণ করলে c1 c2 v1 প্লাস c2 স্কোয়ার v2 বাই c1 প্লাস c2। কেন করলাম না, এই কতটা আধান ছেড়েছে এবারে পেয়ে যাবো কত, কিভাবে পাবো না ডেল্টা কিউ ইকুয়ালস টু q1, আগে ছিল বেশি এখন কমে গেছে q1 ড্যাশ, এটাকে বিয়োগ করব, q1 এর ভ্যালু কত ছিল c1 v1, c1 ইনটু v1, আর q1 ড্যাশের ভ্যালু কত হলো c1 স্কয়ার v1 প্লাস c1 c2 ইনটু v2 বাই c1 প্লাস c2। এবারে এটাকে এটা দিয়ে গুণ করলে কি হবে c1 স্কয়ার v1 প্লাস c2 c1 v1 মাইনাস c1 স্কয়ার v1, দেখো কেটে যাবে, মাইনাস c1 c2 ইনটু v2 বাই c1 প্লাস c2 হলো c1 প্লাস c2। এখন এটা কেটে গেল দেখো c1 c2 থাকে দুটোতে, c1 c2 v1 মাইনাস v2 বাই c1 প্লাস c2। এই পরিমাণ আধান এদিক থেকে এদিকে গেছে, তাহলে কি হবে ওই একই পরিমাণ আধান নিশ্চয়ই ও গ্রহণ করবে, দেখে নেওয়া যাক হয় কিনা। হ্যাঁ, এটাকে আমি কোথায় হিসেব করি, এইখানে হিসেব করি, এটার কাজ মিটে গেছে। এখন আমি এইখানে হিসেব করতে পারবো ডেল্টা কিউ, এইটার এটা সমান হবে, অতএব আমি ডেল্টাকে 1 এটাকে 2 লিখতে পারতাম, দরকার নেই, তোমরা বুঝতেই পারছো। তাহলে এখানে তুমি কি লিখবে, এটা বেশি এটা কম, কিউ অ্যাকচুয়ালি এটাকে এইটা থেকে যদি এটা মাইনাস করতে নেগেটিভ আসতো, ছাড়ো তুমি তো বুঝতেই পারছো, তখন তোমার অসুবিধা নেই। নইলে তুমি ডাইরেক্ট তুমি এখানে যেমন q1 মাইনাস q1 ড্যাশ করছো, সেখানে q2 মাইনাস q2 ড্যাশ করলে দেখবে এটা নেগেটিভ ভ্যালুটাই আসবে, অর্থাৎ v2 মাইনাস v1 আসবে। সেটা আমরা করবো না, আমরা তো বুঝেই নিয়েছি, কনসিডারই করে নিয়েছি। তাহলে q2 ড্যাশটা এখানে বেশি, q2 ড্যাশ মাইনাস q2 লিখবো। q2 ড্যাশ সমান কি, q2 ড্যাশ এখানে লেখা ছিল q2 ড্যাশের ভ্যালু এই যে এখানে লেখা আছে c1 c2 v1 প্লাস c2 স্কয়ার v2 বাই c1 প্লাস c2 মাইনাস q2 মানে কি c2 v2, q2 হলো c2 v2। এবারে আমি এইটা মুছে দেব, আর এর কাজ নেই। এবারে এটাকে এর সঙ্গে গুণ করে বিয়োগ করে ফেলো, c1 c2 v1 প্লাস c2 স্কয়ার v2 মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে c1 c2 v2 মাইনাস c2 স্কয়ার v2 বাই c1 প্লাস c1 প্লাস c2। কাটবে কোনটা গেল, এইটা চলে গেল। তাহলে কি হবে c1 c2 ইনটু v1 মাইনাস v2, আসার কথা ছিল এটা এলো, হ্যাঁ এটা সমান হবে বলা হয়েছে, ঠিক আছে। এই তাপটা এই তাপ বলে ফেলেছি, এইটা হলো এই আধানটাই ছেড়ে দিচ্ছে, এই আধান গ্রহণ করছে, বুঝতে পারছো কতটা সিমিলারিটি, আধানের জায়গায় তাপ বলে ফেলছি। হ্যাঁ, তাপের মতোই এই যতটা তাপ ছেড়ে দেয় এ ততটা গ্রহণ করে, অর্থাৎ এখানে এই যতটা আধান দিয়েছে এ ততটা আধান গ্রহণ করেছে বলেই তো আমি এটা আগে লিখেছি। এটা যদি আগে লিখতাম q1 মাইনাস q2 সেখানে মাইনাস আসতো, নো প্রবলেম। এখানে ডেল্টা কিউ সমান হবে c1 c2 v1 মাইনাস v2 বাই c1 প্লাস c2। এই হলো গিয়ে এখান থেকে এইখান পর্যন্ত যে আধান গেছে। এখন আমরা যেটা হিসেব করতে যাচ্ছি সেই হিসেবটা কিন্তু আমাদেরকে ঠিকঠাক করে করতে হবে। সেই হিসেবটা কিসের হিসেব, না শক্তির হিসেব। শক্তি আগে ছিল কত, এখন হলো কত, অর্থাৎ ডেল্টা ইউ পরিবর্তন, ডেল্টা ইউ সমান কি হবে ইউএফ মাইনাস ইউআই। ইউএফ কত, ফাইনাল শক্তি হাফ, তুল্য ধারকত্ব দিয়ে দাও না, দরকার নেই, তোমরা এরকমই করো c1 v স্কয়ার প্লাস হাফ c2 v স্কয়ার মাইনাস হাফ, এটা হলো ইউএফ। এবারে ইউআই হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার, এটা তুমি করবে। বেশ, এটাকে তুমি কি করবে, এটা কমন নিয়ে নাও, এবারে হাফ c1 প্লাস c2 ইনটু v স্কয়ার, আর এইটাকে তুমি আপাতত রাখো হাফ নিয়ে c1 v1 স্কয়ার প্লাস c2 v2 স্কয়ার। এবারে তুমি এই v এর যে ভ্যালুটা এখানে লেখা আছে এই ভ্যালুটা তুমি এখানে পুট করে দাও, এখানে হবে হাফ c1 প্লাস c2 ইনটু v স্কয়ার, এটা স্কয়ার, এর পুরোটা স্কয়ার করতে হবে, c1 v1 প্লাস c2 v2 এর হোল স্কয়ার বাই
C1 প্লাস C2 এর স্কোয়ার মাইনাস হাফ, এটা লিখে ফেলো C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার। ব্যাস এই পর্যন্ত তোমার হলো। এবারে দেখো C1 প্লাস C2 C1 প্লাস C2 এখানে দুটো আছে, একটা হয়ে যাবে, এখানে কেটে দিলাম, আর এখানে তোমরা কি করবে দুই এরকম করে কেটে দেবে। ওরে বলে এটা মুছে দিতে পারছি, আমরা এখানে মুছে দিলে আমাদের হিসেবটা বুঝতে সুবিধা হবে বলে মুছে দিলাম। এখন আমি এটা ছবিটা থাকুক, আমি জাস্ট এইখানে আমি করে ফেলছি। ডেল্টা ইউ সমান কি হবে, এখানে আমি হাফটাকে আমি রাখি সামনে, C1 C2টাকে আমি রাখলে কি হবে, C1 সেটাকে কমন নিলে কি হবে, এটা হবে a প্লাস b এর হোল স্কয়ার। বলো a প্লাস b এর হোল স্কয়ার কি, বলো a প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab b স্কয়ারটা আগে লিখি b স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এবারে এটা আমি কমন নিয়ে নিয়েছি, কমন নিয়ে আমার এখানে গুণ করতে হবে, এর সঙ্গে এটা গুণ করব, এর সঙ্গে C1 প্রথমে গুণ করো। দেখো চারটে টার্ম আসবে, কিন্তু চারটে টার্ম লিখতে গেলে আমাকে আরেকটা লাইন বাদ দিতে হবে, চারটে টার্ম আমাকে লিখতে হবে। চারটে টার্মের মধ্যে প্রথম টার্ম দেখো C1, এর সঙ্গে এটা গুণ করো মাইনাস C1 স্কয়ার V1 স্কয়ার। দেখো এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এবারে এটা গুণ করব মাইনাস C1 C2 V2 স্কয়ার, এটার সঙ্গে এটা গুণ করেছি। এবার এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে C1 C2 V1 স্কয়ার মাইনাস হবে মাইনাস, এখানে লিখি মাইনাস C1 C2 V1 স্কয়ার। আর এটার সঙ্গে আসলে এইটা গুণ করব C2 স্কয়ার হয়ে যাবে C2 স্কয়ার V2 স্কয়ার। এটা কেটে যাবে বলে কাছাকাছি লিখেছি, আর কোনো আমার অন্য ইচ্ছা নেই। এবারে হবে হাফ C1 প্লাস C2, এখানে C1 C2 C1 C2 C1 C2 সব জায়গায় C1 C2 আছে, C1 C2 কমন নিয়ে নাও। এরপরে আসবে কি, এবারে কমন নিয়ে নিলে কি হবে না, হচ্ছে কি হবে মাইনাস, কোথায় গেল, এখানে ডেল্টা ইউটা আমি কি করেছি UM মাইনাস UI করেছি, UF মাইনাস UI করেছি, হ্যাঁ UM মাইনাস UI করেছি। ডোন্ট বি আপসেট, এখানে তুমি মাইনাস চিহ্ন একটা নিয়ে নাও, মাইনাস চিহ্ন নিয়ে নাও, C1 C2 কমন নিয়েছো, V1 স্কয়ার প্লাস V2 স্কয়ার মাইনাস 2V1 V2। ব্যাস হিসেব, এটা তো কোনো ব্যাপার নয়, এটা একটা জাস্ট অ্যালজেব্রা, এটাতে ভয় পেলে কি করে চলবে, ফিজিক্সে তো আরো বড় বড় প্রবলেম করতে হবে। এখানে হবে, এখানে মাইনাস দিলে কি হবে V1 মাইনাস V2, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab V1 মাইনাস V2 এর হোল স্কয়ার, আর এখানে C1 C2 বাই 2C1 প্লাস C2, এটা করতে হবে। ব্যাস এটা হলো ডেল্টা ইউ। মাইনাস কেন আসছে, দেখো আমি UI মাইনাস UF করে দিয়েছি, UM মাইনাস UI করেছি, UM মাইনাস UI, অর্থাৎ F এর এনার্জি কখনো বেশি হয়, কখনো হবে না। কেন হবে না আমি বলছি, তার আগে এটা তুমি ভালো করে বোঝো। এখানে নেগেটিভ চিহ্ন আছে, তাহলে আমি কি করব ডেল্টা ইউ, এখানে ইউ এর পরিবর্তন আমি যদি করি কি, এখানে লিখবো কোথায়, এখানে লিখি, এখানে আমি যদি V2টা কি হয়েছিল, এখানে আমি যদি লিখি ডেল্টা ইউ সমান UI মাইনাস UF সমান, আমার এক্সপ্রেশনটা কি হবে উল্টে যাবে, এটা নেগেটিভটা বাদ হয়ে যাবে, C1 C2 বাই 2C1 প্লাস C2 ইনটু V1 মাইনাস V2 এর স্কয়ার। এই যে ভ্যালুটা C ক্যাপাসিটেন্স এগুলো সবসময় ধনাত্মক হয়, V1 মাইনাস V2 স্কয়ার আছে, স্কয়ার টার্ম মানে সেটাও ধনাত্মক হয়, তার মানে এখানে দেখবে এখানে সবসময় একটা এনার্জি লস হয়। তাহলে আমি এখানে পেলাম কি, এখানে এনার্জি লস, এখানে একটা শক্তির ক্ষয় হচ্ছে। সেই শক্তির ক্ষয় কেন হয় তোমাকে যদি জিজ্ঞাসা করে, বলবে আমার এইখানে যে আধানগুলো গেছে, এদিক থেকে এদিকে আধান গেছে, তার জন্য একটা কারেন্ট ফ্লো হয়েছে, আর কারেন্ট ফ্লো হলে সেখানে কি হয় I²RT, এখানে এই পরিবাহীটার রোধ রয়েছে I²RT, সরি, এই সূত্র অনুযায়ী জুল ক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারবো যে এখানে কিছু পরিমাণ শক্তি লস হয়েছে, সেই শক্তি যে লস হলো তার ভ্যালু কত না ডেল্টা ইউ সমান ওই ভ্যালুটা। ঠিক আছে, এই হলো গিয়ে হিসেব। এখানে কেন শক্তি লস হয়, নতুন করে যে চার্জ এদের মধ্যে জমা হয়েছে
সেই চার দুটোর মান কত, এরকম কিছু দেয়। ছোট একটা উদাহরণ দিয়ে যাক। তোমাকে বলা হলো এখানে দুটো গোলক রয়েছে, এরকম একটা গোলক, এরকম একটা গোলক রয়েছে। এর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এর আধান ছিল, প্রথমে ছিল এর আধান ধরা যাক 25 ইএসি, আর এর আধান ছিল 20 ইএসি। তাহলে এর প্রাথমিক বিভব কত হবে? V1 কত হবে না Q1 বাই C1। Q1 এর ভ্যালু কত? 25, আর C1 এর ভ্যালু কত? 5 সেন্টিমিটার। থাক, কোনো অসুবিধা নেই। এখানে আমরা কি বলেছি? সিজিএস এককে ব্যাসার্ধ সমান ক্যাপাসিট্যান্স, C সমান R। এক্ষেত্রে এর বিভব হয়ে গেল 5 স্ট্যান্ড ভোল্ট। আর এর বিভব কত হবে? তাহলে V2 সমান হবে 20/10 সমান হবে, এখানে হবে 2 স্ট্যান্ড ভোল্ট। এবারে বুঝতে পারছো কার বিভব বেশি? এই V1 সমান হচ্ছে 5 স্ট্যান্ড ভোল্ট, 5 ইএসি ভোল্ট, আর V2 সমান হচ্ছে 2 ইএসি ভোল্ট। হ্যাঁ, ইএসি ভোল্ট। স্ট্যান্ড ভোল্টের বদলে ইএসি ভোল্টও কিন্তু অনেক সময় অনেক প্রশ্নতে দিয়ে যায়, সেখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একই বিষয় মনে রাখবে তোমরা। তাহলে এখানে এর বিভবটা বেশি। এখানে যখন তার দিয়ে যোগ করা হলো, তখন এর মধ্য দিয়ে কত আধান যাবে তোমাকে জিজ্ঞাসা করা হলো। তখন তুমি বের করে নিতে পারবে যে যখন তার দিয়ে যোগ করা হবে তাদের সাধারণ বিভব পাওয়া যাবে। সেই সাধারণ বিভবটার ভ্যালু কত হবে? তার দিয়ে যখন যোগ করা হলো তখন সি ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2 সমান হবে 10 প্লাস 5 সমান হবে 15 ইএসি। এবার তাদের মোট আধান কত? মোট আধান হলো 25 প্লাস 20। মোট আধান হবে Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 সমান হবে 25 প্লাস 20। আধানের সংরক্ষণ নিয়ম 45 ইএসইউ। এইটা হবে তাদের আধান, অর্থাৎ C ইকুইভ্যালেন্ট জানি আর মোট আধান জানি। এখন সাধারণ বিভব V হবে কত? তাহলে না Q বাই C ইকুইভ্যালেন্ট সমান হবে এই DQ হলো 45 আর C ইকুইভ্যালেন্ট হলো 15, তাহলে হবে 3 ভোল্ট। কি ভোল্ট? ইএসি ভোল্ট। 3 ইএসি ভোল্ট বা স্ট্যান্ড ভোল্ট। সাধারণ বিভব হবে এটা। এবার তোমাকে বলবে যে এখান থেকে এই দিকে কত আধান গেল। খুব সহজে তুমি বের করতে, বিভব বের করতে পেরেছো। এবারে Q1 ড্যাশ তুমি পাবে কি? C1 ইন্টু V। C1 এর ভ্যালু কত? না 5। এটা তো চেঞ্জ হবে না, 5 এর কোনো চেঞ্জ হবে না। C1 এর ভ্যালু হলো 5 ইন্টু 3। V হলো এখন সাধারণ বিভব 3 ইএসি, তাহলে 5 ইন্টু 3 সমান হবে 15 ইএসি। এর আধান হলো 15 ইএসি, অর্থাৎ এর আধান কি হবে? এর আধান আগে কত ছিল? 25, 10 ছেড়ে দিয়েছে। 25 ছিল 15 হয়েছে, 10 ছেড়ে দিয়েছে, তার মানে এ 10 গ্রহণ করবে। এ আরও 10 গ্রহণ করলে কি হবে? 20 প্লাস 10 কত হবে? 30 ইএসি হবে। দেখা যাক 30 ইএসি হয় কিনা। দেখো এখন এর বিভব, সাধারণ বিভব হচ্ছে 3 ইএসি, তাহলে Q2 ড্যাশ সমান হচ্ছে C2 ইন্টু সাধারণ বিভব। C2 কত? হ্যাঁ, C2 হলো 10 ইএসইউ আর বিভব কত? 3, তাহলে হবে 30 ইএসইউ, যেটা আমরা আগে থেকে ঠিক করে রেখেছি যে এর এটাই আসার কথা। এলো তাই 15 ইএসইউ হলো আর 30 ইএসইউ হলো। আর কি চাই? আর স্যার শক্তি চাই। আপনি তো শক্তি পর্যন্ত আমাদেরকে দেখিয়েছেন, আমরাও তো শক্তির হিসাব চাইবো। ইয়েস স্যার, শক্তি আমি দেব। শক্তি হলো গিয়ে এর শক্তি প্রথমে কত ছিল? হাফ C1 V1 স্কয়ার। তাহলে দেখো এর শক্তি হবে হাফ C1 ছিল 5 ইন্টু V1 কত ছিল? 5 এর স্কয়ার, হাফ C1 V1 স্কয়ার মানে 25 5 125 বাই 2 62.5। এটা হবে আর এর শক্তি ছিল 62.5 আর এর শক্তি হাফ C2 V2 স্কয়ার। বুঝতেই পারছো এখানে অনেক কিছু, এই জন্য লেখার অসুবিধা হয়। অত বড় প্রবলেম এইটুকু বোর্ডের মধ্যে করা ভীষণ টাফ। যাকে ওটা নিয়ে তোমাদের চাপ নেওয়ার দরকার নেই। হাফ C2 10, V2 কত ছিল? 2 এর স্কয়ার। এবারে রাউন্ড ফিগারে আসছে। এখানে কত হলো? 4 10 40 বাই 2 20 আর তাহলে মোট শক্তি হবে এইটা 62.5 প্লাস 20, তাহলে UI হবে, অর্থাৎ প্রথমে যে শক্তি ছিল 62.5 প্লাস 20 প্লাস 62.5
82.5 আর্ক হলো প্রাথমিক শক্তি। এগুলোকে আর রেখে লাভ আছে না, লাভ নেই। এইগুলোকে আমি মুছে দিলাম, মুছে আমি এইখানটায় অন্তিম শক্তি বের করবো। ইউএফ সমান কি হবে, হাফ সি ইকুইভ্যালেন্ট কি হবে, C1 প্লাস C2। আর সাধারণ বিভব এখানে এখনো লেখা আছে 3 কোনো চাপ নেই, হাফ C1 5 V1 10 ইন্টু V স্কোয়ার 3 স্কোয়ার। দেখা যাক, হাফ ইন্টু 15 ইন্টু 9, 15 135 বাই 2 সমান হবে 2 6 12, আর এখানে 2 7 14, এত আর্ক কমে গেল। দেখো প্রথমে কত ছিল 82.5, এখন কত হলো 67.5। কত কমলো, অনেকটাই কমলো, 15 আর্ক কমে গেল। কমে গেল কেন না, এদিক থেকে চার্জ গেছে, চার্জ যাওয়ার জন্য সেখানে I² RT কৃতকার্য হয়ে গেছে, তার জন্য এখানে কমে গেল, এই পরিমাণ শক্তি কমে গেল। তাহলে শক্তি জানলে, আধান আধান কত হলে জানলে, বিভব কত হলে পরে জানলে, আর সি ইকুইভ্যালেন্ট তো তুমি আগেই জেনে নিয়েছো, প্রথমেই হিসেব করে নিয়েছো, এমনি কনসেপ্ট থেকে, সেন্স থেকে, জেনারেল সেন্স থেকে তুমি হিসেব করে নিয়েছো, কোনো অসুবিধা হবে না। এই হলো গিয়ে সমস্ত বিষয়, আমরা গোলীয় ধারকের বিষয়ে সমস্ত কিছু বললাম। আজকে আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু এই গোলীয় ধারকের এই যে সব এক্সপ্রেশান, এগুলো বড় বড় এক্সপ্রেশান হলে এই বীজগণিতটা করতে একটু বেশি সময় লেগে গেল। এটা কিন্তু তেমন কিছু হলো না, এই কয়েকটা জিনিসই আমরা আলোচনা করলাম। তবে হ্যাঁ, তোমরা যতই করবে, যতই প্র্যাকটিস করবে, তোমার অভিজ্ঞতা তত বাড়বে। দেখবে সামনের দিকের যে থিওরিগুলো হবে, সেগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, যদি তোমরা এটাকে খাতায় করে নাও, প্রত্যেকটা স্টেপস তোমরা যদি দেখে নাও। আমি থিওরি দিয়েছি, তার সঙ্গে নিউমেরিক্যাল দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই কারণে তোমরা অবশ্যই থিওরিও প্র্যাকটিস করবে, 3 4 5 বার প্র্যাকটিস করবে, আর নিউমেরিক্যালগুলোও সাথে সাথে একটা করে করে নেবে। তাহলে তোমাদের এটা স্থায়ী হয়ে যাবে, অনেক দিন তোমাদের মনে থাকবে, পরীক্ষার সময় তোমার একবার দেখে নিলেই হয়ে যাবে। আজকের আমরা হচ্ছে একটা গোলীয় পরিবাহী হলে, যেটা অ্যাকচুয়ালি আমরা যে ধারকগুলো ব্যবহার করি, সেরকম কি গোলীয় ধারক ব্যবহার করে থাকি না? এটা জাস্ট একটা পরিবাহীর কনসেপ্টটা আমরা ভালো করে জানতে পারলে, এখানে এনার্জি, বিভব, সমস্ত কিছু আমরা দেখে নিচ্ছি। এই কনসেপ্টটাকে আমরা পরের দিন কাজে লাগাতে পারবো। সেখানে আমরা দেখবো যে প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার, অর্থাৎ ক্যাপাসিটারের কার্যনীতি, এবং সেখানে ক্যাপাসিটারের যে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার, যেটা আমরা বেশি ব্যবহার করে থাকি, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, অর্থাৎ সমান্তরাল পাত ধারক, সেই ক্যাপাসিটার সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। আজকে এই পর্যন্তই। অল দ্য বেস্ট, ভালো থেকো।